আজকে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের আর একটা ব্যস্ততম দিন গেল ড্যাভোসে। ড্যাভোসের সাথে অন্যান্য ইন্টারন্যাশনাল কনফারেন্সের একটা তফাৎটা হচ্ছে যে এখানে বোথ প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের প্রচুর লোক আসেন। আজকে আমরা দেখলাম যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এসছেন এবং আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ঘিরে খুব উত্তেজনা ছিল, প্রচুর সাংবাদিক তাকে কোশ্চেন করছিলেন। আর এইখানে যেটা হয় যে এই প্রায় পাবলিক সেক্টরের লোকদের সাথে এসে অনেকটা মিট করে প্রাইভেট সেক্টরে, এবং এইখানে ড্যাভোসে যদি আসেন দেখবেন যে কনফারেন্স হলগুলো খুব বড় না, ছোট ছোট কনফারেন্স হল, আর প্রচুর বাইলেটারাল মিটিংয়ের জন্য প্রচুর ছোট ছোট রুম আছে এবং রুমগুলোর খুব সুন্দর সুন্দর নামও দেওয়া আছে। সেই রুমগুলোতে যেটা হয় যে প্রাইভেট সেক্টরের সিনিয়র লিডারদের সাথে পাবলিক সেক্টরের অনেক মন্ত্রী বা হেড অফ দ্য গভর্নমেন্ট বা হেড অফ দ্য স্টেট, তাদের প্রচুর কথা হয় এবং এই কথাগুলো খুব এফেক্টিভ হয়। ড্যাভোসকে বলা হয় যে ডিল মেকিংয়ের জন্য ওয়ার্ল্ডের বেস্ট ডেস্টিনেশন। আপনি যদি ডিল মেকিং করতে চান বা আপনি যে নতুন আইডিয়া নিয়ে আসছেন এবং আইডিয়াটা খুব এফেক্টিভ হয়েছে, সেটা জানানোর জায়গা হচ্ছে ড্যাভোস। অনেকে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যান, বাট এটা অনেকটা রিজিওনাল পলিটিক্স, জিওপলিটিক্যাল ইস্যু বা একটা গ্লোবাল ইস্যুগুলো নিয়ে ওইখানে অনেকটা বেশি আলোচনা হয়। বাট তার চেয়েও ডেভোস খুব এফেক্টিভ। এখানে অনেক বেশি যেটা হয় যে ডিল কাট হয়। তো আজকে প্রফেসর ইউনুসের যেটা হয়েছে যে আজকে অনেকগুলো মিটিং হয়েছে, মোর দেন 13 মিটিং, এবং খুবই এফেক্টিভ মিটিংগুলো ছিল। এবং আজকে ব্রডার থিম ছিল যে আজকে প্রচুর প্রাইভেট সেক্টরের সাথে প্রফেসর ইউনুসের বৈঠক হয়েছে। সকালবেলায় ডিপি ওয়ার্ল্ড এসছিলেন। ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে যে তারা বাংলাদেশের চিটাং পোর্টের বিশেষ করে নিউ মোরিং কন্টেনার টার্মিনালটাকে তারা অপারেট করতে চায় এবং এটাকে একটা গ্রিন টার্মিনাল হিসাবে তারা ট্রানজিশন করতে চায়, এবং এইটার ফলে তারা বলছে যে চিরাং পোর্টের যদি এফিসিয়েন্সি বাড়ানো যায়, পুরো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। তো সিমিলারলি ওরা ওদের অঙ্কটা বলেনি, বাট তারা খুবই সিরিয়াস। তারা যদি আজকে তাদেরকে বলা হয় এমনকি কালকেই তারা এসে অপারেট করার মতো অবস্থা। তো ডিপি ওয়ার্ল্ডে 70টা দেশে তারা কন্টেনার টার্মিনাল এবং প্রাইভেট পোর্টগুলো অপারেট করে, এবং এই ক্ষেত্রে তাদের যথেষ্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি। ডিপি ওয়ার্ল্ডের ছাড়াও আজকে মার্কস লাইন যারা গ্রুপ, এটার এপি মোলার মার্কস হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানিজ, এবং ওরাও একটা বড় পোর্ট অপারেটর। ওরাও বাংলাদেশে আসতে চাচ্ছে, বিশেষ করে চিরাং পোর্টের অদূরে লাল দিয়া পোর্টটা ওরা অপারেট করতে চাচ্ছে এবং বলতেছে যে এইটাকে তারাও একটা গ্রিনফিল্ড টেকনোলজি ইন্ট্রোডিউস করবে যাতে কার্বন ইমিশনটা কম হয় এবং এটা খুব এফিশিয়েন্ট হয়। তো চিটাং পোর্টের ক্ষেত্রে প্রফেসর ইউনুসের বক্তব্য খুবই এখানে স্পষ্ট। উনি ওদেরকে বলেছেন যে উনি চিটাং পোর্টটাকে খুব এফিশিয়েন্ট করতে চান, এবং এই এফিসিয়েন্সির উপরে আসলে বাংলাদেশে কীরকম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে সেটা অনেকটা নির্ভর করে। বাংলাদেশে কিছুদিন আগে কিহাকসুন ইয়াং ওয়ান কোম্পানির মালিক, উনি প্রফেসর ইউনুসের সাথে দেখা করেছেন। ওইখানে উনি একটা কথা বলেছেন যে চিটাং পোর্টের এফিসিয়েন্সি এত কম হওয়ার কারণে বাংলাদেশে হাই এন্ডের গার্মেন্টসের ম্যানুফ্যাকচারিংটা হয় না। হাই এন্ড গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংটা খুব দ্রুত করতে হয়, কারণ বায়াররা তাড়াতাড়ি যায় প্রোডাক্টটা। তো সেই জিনিসটা আমরা এখানে করতে পারি না। আমরা খুব বেসিক আইটেম যেমন শার্ট, প্যান্ট, এগুলো কাজ করি, বা সোয়েটার, এই কাজগুলো করি, বা ডেনিম আমরা কাজ করি বেশি, এবং এতে প্রাইসটা খুব কম হয়, আমাদের লাভটা অত বেশি হয় না। তো এই জায়গায় যদি চিটাং পোর্টের এফিসিয়েন্সি যদি ভালো হয়, তাহলে এমন হতে পারে যে আমাদের এক্সপোর্ট অর্ডার এসে ওইটা প্রসেস হয়ে আবার বায়ারের কাছে যেতে দেখা যায় যে 15-20 দিনের মধ্যে আমরা করতে পারছি, বা 15 দিনের মধ্যে করলে সেক্ষেত্রে বায়ার আরও ইন্সপায়ার্ড হবে বাংলাদেশে আসতে। তো চিরাং পোর্টের এফিসিয়েন্সির উপরে বাংলাদেশের এফডিআই, বাংলাদেশের জব গ্রোথ কতটা হবে, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং হাব হয়ে ওয়ার্ল্ডের একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এমার্জ করতে পারবে কি না, সেগুলো নির্ভর করছে। তো সেই আলোকেই দুইটা বড় কোম্পানি, ওয়ার্ল্ডের লার্জেস্ট দুইটা কোম্পানি আজকে প্রফেসর ইউনুসের সাথে দেখা করেছেন। তারা বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড, এবং এই তাদের যে ইন্টারেস্টটা শো করাও ওয়ার্ল্ডকে জানাচ্ছে যে না, বাংলাদেশের এখন পরিস্থিতি স্বাভাবিক, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্বাভাবিক। তারা এখন মোর অ্যান্ড মোর
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসাটা এখন পাইপলাইনে আছে এবং অনেকে ইন্টারেস্টেড বাংলাদেশে আসতে। প্রফেসর ইউনূস বলেছেন যে চিটাং পোর্টকে নট অনলি বাংলাদেশের জন্য, এটাকে একটা বড় পোর্ট হিসাবে, এটা রিজনের বিগেস্ট পোর্ট হিসাবে এটা এমার্জ হবে যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এবং সেই ক্ষেত্রে এটা যেটা করবে যে নেপাল, ভুটান বা এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া হোল রিজনের জন্য এটা একটা বড় পোর্ট হিসাবে আবির্ভূত হবে এবং পুরো ম্যাসিভ অ্যামাউন্ট অফ কন্টেনার এটা হ্যান্ডেল করবে। আজকে নিক ক্লেগ এসেছিলেন। স্যার নিক ক্লেগ আপনারা জানেন যে উনি ব্রিটেনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ছিলেন, অনেক দিন ধরে তাদের পার্টির নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে লিবডেমরা ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট করে এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে ডেভিড ক্যামেরনের সাথে লিবডেম একটা কোয়ালিশন গভর্নমেন্ট করেছিল, সেখানে উনি ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছিলেন। বাট উনি যখন পলিটিক্সটা ছেড়ে দেন তারপরে উনি মেটা, যেটা ফেসবুকের যে মাদার কোম্পানি, তার সেখানে জয়েন করেন গ্লোবাল পলিসি চিফ হিসেবে। তো ওদের গ্লোবাল অ্যাফেয়ার্স চিফ হিসাবে নিক ক্লেগের সাথে আজকে প্রফেসর ইউনূস বললেন যে তাদেরকে স্টেপ নেওয়ার কথা বললেন। ফেসবুক জানেন, ফেসবুক প্ল্যাটফর্মকে ইউজ করে প্রচুর ফেক নিউজ ছড়ানো হচ্ছে বাংলাদেশকে নিয়ে, অনেক মিথ্যা নিউজ দেওয়া হচ্ছে, অনেক ডিসইনফরমেশন দেওয়া হচ্ছে এবং এটার ফলে যেটা হয় যে অনেক ভালনারেবল জনগোষ্ঠী এতে বিপদগ্রস্ত হন, অনেক ধরনের রায়ট হয়ে যায় এর কারণে। তো এটার ব্যাপারে প্রফেসর ইউনূস তাকে নিক ক্লেগকে বললেন যে তারা যাতে বাংলাদেশে ফেক নিউজ এবং মিস ইনফরমেশন এটাকে কীভাবে ট্যাকেল করা যায় সেই ব্যাপারে যেন আরও বেশি তারা যত্নবান হন এবং আরও বেশি স্টেপ যাতে নেন। নিক ক্লেগ তাকে আশ্বস্ত করেছেন যে তারা অলরেডি বাংলাদেশে কিছু থার্ড পার্টি ফ্যাক্ট চেক করান, সেই জায়গাটা আরও স্কেল আপ করবেন এবং অ্যাট দ্য সেম টাইম নিক ক্লেগ বলেছেন যে বাংলাদেশের তাদের স্পেশাল অ্যাটেনশন আছে, বাংলাদেশকে তারা দেখছেন। এবং কিছুদিন আগে আপনি জানেন যে মার্ক জুকারবার্গ, যে মেটার চিফ বা ফেসবুকের চিফ, উনি একটা জানিয়েছিলেন যে ফেসবুক এখন থেকে আর ফ্যাক্ট চেকিং করবে না ইউএসএ। তো এটাকে অনেকে মনে করছিলেন যে এটা কি উইল ইট বি ট্রান্সলেটেড অলসো ইন বাংলাদেশ অন আদার পার্টস অফ দ্য গ্লোব, এটা কি এই দেশেরগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা। কিন্তু নিক ক্লেগ আজকে সরাসরি জানিয়ে গেলেন যে না, এটা বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল হবে না, বাংলাদেশে তাদের ফ্যাক্ট চেকিংটা এখনও রোবাস থাকবে এবং এই রোবাস থাকার কারণে বাংলাদেশের থেকে অনেক অনেক ধরনের যে মিথ্যা তথ্য, যে ধরনের অপপ্রচার চালানো হয় সেটার ব্যাপারে তারা ওয়াকিবহাল থাকবেন এবং তারা এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন। এবং প্রফেসর ইউনূস বলেন যে এই মিথ্যা তথ্যের কারণে অনেক সমস্যা তৈরি হচ্ছে এবং উনি বলেছেন যে বাংলাদেশের থেকে গত শেখ হাসিনার সময় যারা প্রচুর টাকা বাইরে পাচার করে নিয়ে গেছেন, বিলিয়নস অফ ডলার যারা পাচার করেছেন, তাদের একটা বড় টাকা এখন বাংলাদেশের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানোতে ব্যয় হচ্ছে এবং এটা একটা ফ্লারিশিং ইন্ডাস্ট্রি হিসেবে এমার্জ করেছে। তো এই ব্যাপারে ফেসবুক যেহেতু একটা প্ল্যাটফর্ম, সেই ব্যাপারে প্রফেসর ইউনূস বলেছেন যে তারা যাতে এটা ব্যাপারে অ্যাকশন নেয়, যারাই মিথ্যা ছড়াবে সেই বিষয়ে ফেসবুকের উচিত এটা ফ্ল্যাগ ইন করা, সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া। এই বিষয়গুলো ইউরোপিয়ান কান্ট্রিগুলো প্রচুর করছে, বিকজ তারা মনে করে যে এটা প্ল্যাটফর্ম, যারা ফেসবুক বা গুগল যে প্ল্যাটফর্মকে ইউজ করে মিথ্যা তথ্য ছড়াবে সেই প্ল্যাটফর্মের দায় আছে এই মিথ্যা তথ্যগুলোকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে। তো এই জন্য আমরা আশা করব যে ফেসবুক এই ব্যাপারে খুব অতি সত্বর বড় একটা মুভ নিবে। আজকে অন্যান্য মিটিংগুলোর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিটিং ছিল। ওয়ার্ল্ড ব্যাংক আবারও জানিয়েছে যে তারা বাংলাদেশের সাথে আছে, বাংলাদেশের রিফর্মের কে তারা হেল্প করবে, বাংলাদেশের অনেক কিছুতে লেন্ডিং প্রোগ্রামটা ওরা আরও রোবাস করবে, আরও বেশি করবে এবং তারা জানিয়েছে যে যখনই তোমাদের প্রয়োজন হবে তাদেরকে জন্য আমরা তাদেরকে যাতে নক করি। এছাড়া আজকে মিটিং ছিল আলগোরের সাথে। আলগোর প্রফেসর ইউনূস, আলগোর আপনারা জানেন যে ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিকা এবং উনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব আমেরিকায়। উনি যখন ভাইস প্রেসিডেন্সি ছেড়ে দিলেন তারপরে উনি একজন সাকসেসফুল এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ অ্যাক্টিভিস্ট হিসেবে গ্লোবাল সিনে এমার্জ করলেন এবং এখন ওনাকে সব জায়গায় দেখা যায় যে উনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে খুব বড় রকমের অ্যাক্টিভিজম করছেন। তো
তো আল গোরের সাথে আজকে স্যারের গতকালও দেখা হয়েছিল, আজকে 1-to-1 মিটিং হয়েছে এবং সেখানে আল গোর বাংলাদেশের যে রিফর্ম প্রোগ্রামের বিষয়ে আলাপ করেছেন। উনি তার সাপোর্টটাকে জানিয়েছেন, বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশের সামনের ইলেকশন প্রক্রিয়াকে উনি সাপোর্ট জানিয়েছেন। আল গোরের সাপোর্টটা ক্রুশিয়াল বিকজ আল গোর এখনও ডেমোক্রেটিক পার্টির একজন স্টলওয়ার্ড হিসাবে দেখা হয় এবং আমেরিকান পলিটিক্সে ইরেসপেক্টিভ অফ এনি পার্টিজান অ্যাফিলিয়েশন সবাই তাকে একজন এল্ডার স্টেটসম্যান হিসাবে দেখে। এছাড়া আজকে আরও কিছু কিছু মিটিং হয়েছে, কিছু কিছু প্রোগ্রামে, একটা ইউনুস এনভায়রনমেন্ট হাবের প্রোগ্রামে উনি বক্তৃতা দিয়েছেন। আজকে ওনার কয়েকটা ইম্পর্টেন্ট সাক্ষাৎকার হয়েছে। ওনাকে রয়টার সাক্ষাৎকার নিয়েছে, ওনাকে মার্টিন ওলফ, যিনি ফাইন্যান্সিয়াল টাইমসের ওয়ান অফ দ্য বেস্ট জার্নালিস্ট, খুবই নাম করা ওয়ার্ল্ডের বড় জার্নালিস্ট হিসেবে পরিচিত, এবং তার লেখা ওয়ার্ল্ডের সমস্ত বড় বড় সিইওরা পড়েন। মার্টিন ওলফ এবং গিডিয়ন রাহমান, তারা দুইজন তার সাক্ষাৎকার নিয়েছেন। পরবর্তীতে সিএনবিসি এবং ক্লাউস শোয়াব, যিনি এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যিনি সবচেয়েতে ফাউন্ডার এবং এটাকে একজন ওয়ার্ল্ডের একদম যেটা বলে যে ডিল মেকিং ক্যাপিটাল বা সবচেয়েতে হ্যাপেনিং প্লেস ইন দ্য ওয়ার্ল্ড বানিয়েছেন ক্লাউস শোয়াব। ক্লাউস শোয়াবও প্রফেসর ইউনুসকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হয়ে একটা সাক্ষাৎকার নিয়েছেন। আমি বলবো যে খুবই ঘটনাবহুল একটা দিন। এছাড়াও আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যানিয়েস কালামার্ড এসেছিলেন স্যারের সাথে দেখা করতে। তারা অনেক বিষয় নিয়ে আলাপ করলেন, রিফর্ম প্রক্রিয়া নিয়ে আলাপ করলেন, বাংলাদেশের হিউম্যান রাইটস নিয়ে আলাপ করলেন, এবং বাংলাদেশের হিউম্যান রাইটস কমিশন, আপনি জানেন কিছুদিন আগে তাদের এই হিউম্যান রাইটস কমিশন হাসিনার আমলে বরঞ্চ লেজুর ভিত্তি, মানুষের হিউম্যান রাইটস ডিফেন্ডিং না করে বরং লেজুর ভিত্তি করেছে। সেই লেজুর ভিত্তির জায়গা থেকে অনেকে যারা যারা এটা করেছে তাদেরকে এখন সরিয়ে দেওয়া হয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্ট সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আবার কিভাবে ঢেলে সাজানো যায় এবং এখানে যাতে ক্লিন ব্যক্তিত্ব সম্পন্ন লোকজনকে যাতে আনা যায় সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে। কালামার্ট এই বিষয়ে আলাপ হলো। এছাড়া মায়ানমারের ইস্যু নিয়ে আলাপ হয়েছে। নতুন নতুন প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে আসছে। জানেন মায়ানমারে বিশেষ করে রাখাইনে এক ধরনের সিভিল ওয়ার চলছে। এর ফলে এই পুরো সিভিল ওয়ারের মাঝখানে পড়ে গেছে রোহিঙ্গা জনগোষ্ঠী, এবং ওইখানে যারা রোহিঙ্গা গোষ্ঠী এখনও আছে তাদের একটা বড় অংশ আবার বাংলাদেশে আসছে বা আসার চেষ্টা করছে। তা এটা লেটেস্ট কাউন্ট অনুযায়ী 70,000 মতো রোহিঙ্গা বাংলাদেশে এসছে। অলরেডি আপনারা জানেন যে 1 মিলিয়নের বেশি, 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আছে, সাথে আরও অ্যাডেড আরও 70,000 হয়েছে। এই বিষয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গাদের বিষয়ে আমরা কি ভাবছি, প্রফেসর ইউনুস বলেছেন যে রোহিঙ্গাদের নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হবে, এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সটা এই বছরই শেষের দিকে সেকেন্ড হাফে হবে, এবং এখানে ইউএনের এটার ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ, এবং ইউএন জয়েন্টলি এটা হোস্ট করবে, এবং ওয়ার্ল্ডের 170টার মতো দেশ এটায় পার্টিসিপেট করবে। এবং সেইখান থেকে আমরা আশা করছি, প্রফেসর ইউনুস আশা করছেন যে এর মাধ্যমে ওয়ার্ল্ডের ম্যাপে গ্লোবাল যে নিউজ সাইকেলে আবার রোহিঙ্গার ইস্যুটা আবার প্রাধান্য পাবে, মানুষের আবার ফোকাসটা ফিরে আসবে। এবং ফোকাসটা ফিরে আসলে যেটা হবে যে রোহিঙ্গা নিয়ে আমরা আরও অনেকের সাথে কথা বলতে পারবো, এবং এটার একটা ডিউরেবল সলিউশন, এটার একটা সলিউশনটা কীভাবে পাওয়া যায় এটা নিয়ে কাজ করা যাবে। আজকে এগুলোই ছিল। আগামীকাল আরও কিছু মিটিং আছে, কয়েকটা ইন্টারভিউ আছে, এবং আশা করা যায় আগামীকাল আমরা সেকেন্ড হাফে প্রফেসর ইউনুস দেশের উদ্দেশ্যে রওনা দিবেন।